বাগদাদের ছোট এক গলিতে বাস করতেন সওদাগর আবদুল্লাহ। তিনি ছিলেন সহজ সরল ও ক্ষুধাভীরু মানুষ। দীর্ঘ ২০ বছর ধরে তিল তিল করে তিনি জমিয়েছিলেন ১,০০০ স্বর্ণমুদ্রা। তার সারা জীবনের একমাত্র স্বপ্ন ছিল আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ জিয়ারত করা। অবশেষে একদিন সেই ডাক এলো, কাফেলা প্রস্তুত, কিন্তু আবদুল্লাহর মনে শান্তি নেই। তার এই কষ্টার্জিত সম্পদ তিনি কোথায় রেখে যাবেন? সেই যুগে দস্যুদের ভয় ছিল পদে পদে। আবদুল্লাহ ভাবলেন, এমন কাউকে এই মুদ্রাগুলো দিতে হবে যাকে তিনি নিজের আত্মার চেয়েও বেশি বিশ্বাস করেন। তার মনে পড়ল শৈশবের বন্ধু মনসুরের কথা। মনসুর আর তিনি একসাথে বড় হয়েছেন, একই থালায় খাবার খেয়েছেন। আবদুল্লাহ এক মুহূর্ত আর দেরি করলেন না। একটি বিশেষ চামড়ার থলি নিলেন, যা নীল রঙের কারুকাজ করা। তিনি তাতে এক এক করে ১,০০০টি স্বর্ণমুদ্রা ভরলেন। প্রতিটি মুদ্রার ঝনঝানানি যেন তার দীর্ঘ পরিশ্রমের সাক্ষ্য দিচ্ছিল। থলিটির মুখ তিনি খুব মজবুত সুতো দিয়ে পেঁচিয়ে সেলাই করলেন। চাঁদহীন এক অন্ধকার রাতে আবদুল্লাহ মনসুরের দরজায় কড়া নাড়লেন। মনসুর দরজা খুলে অবাক হয়ে তাকাল। আবদুল্লাহ বললেন, বন্ধু, আমি কাল ভোরেই কাফেলার সাথে রওনা দেব। জানি না ফিরব কিনা। আমার সারা জীবনের সঞ্চয় এই স্বর্ণের থলিটি তোমার কাছে আমানত রাখছি। ফিরে এসে যদি না পাই, তবে তুমি আমাকে নয়, বরং আল্লাহর কাছে জবাবদিহি করবে। মনসুরের চোখে তখন এক মায়াবী উজ্জ্বলতা। সে অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলল, আবদুল্লাহ, তুমি কি আমাকে পর ভাবো? তোমার আমানত আমার কাছে পবিত্র আমানত। আমি নিজের জীবনের বিনিময়ে হলেও এটি রক্ষা করব। আবদুল্লাহ তার বন্ধুর ওপর পূর্ণ আস্থা রেখে বিদায় নিলেন। তার কানে তখনও প্রতিধ্বনিত হচ্ছিল বন্ধুর সেই আশ্বাসের বাণী। কিন্তু তিনি জানতেন না, মানুষের মন সময়ের সাথে বাতাসের মতো বদলে যায়। আবদুল্লাহ চলে যাওয়ার পর কয়েক মাস কেটে গেল। শুরুতে মনসুর থলিটি ছুঁয়েও দেখেনি, কিন্তু হঠাৎ বাগদাদে দুর্ভিক্ষ আর ব্যবসায়িক মন্দা দেখা দিল। মনসুর ঋণগ্রস্ত হয়ে পড়ল। একদিন গভীর রাতে সে একা তার সিন্দুকের সামনে বসেছিল। তার চোখ পড়ল সেই নীল চামড়ার থলিটির ওপর। শয়তান তার কানে ফিসফিস করে বলল, আবদুল্লাহ কি আর ফিরবে? কত মানুষই তো মরুঝড়ে প্রাণ হারায়। এই স্বর্ণগুলো যদি তুমি এখন ব্যবহার করো, তবে তোমার সব বিপদ কেটে যাবে। মনসুর কাপা কাপা হাতে থলিটি তুলে নিল। তার ভেতরের নৈতিকতা আর লোভের মধ্যে এক চরম লড়াই শুরু হলো, কিন্তু শেষ পর্যন্ত লোভ জিতে গেল। সে ধারালো ছুরি দিয়ে থলির সেলাইগুলো কাটল। ঝকঝকে স্বর্ণমুদ্রার আলোয় তার ঘর আলোকিত হয়ে উঠল। সে মুহূর্তে তার মনে কোনো অনুশোচনা ছিল না। সে দ্রুত স্বর্ণগুলো সরিয়ে ফেলল এবং সেখানে রাস্তার ধুলোবালি আর কিছু গোল নুড়ি পাথর ভরে দিল। এরপর সে এক গভীর চক্রান্তে লিপ্ত হলো। সে ভাবল, যদি সেলাইটি সাধারণ হয় তবে আবদুল্লাহ ধরে ফেলবে। তাই সে শহরের এক নিভৃত কোণে থাকা এক তরুণ দর্জিকে খুঁজে বের করল এবং তাকে বড় অঙ্কের টাকা দিয়ে একদম একই সুতো দিয়ে থলিটি সেলাই করিয়ে নিল। ১.৫ বছর পর আবদুল্লাহ ফিরে এলেন হাজি হয়ে। সাদা পোশাকে তাকে নুরানি দেখাচ্ছিল। তিনি সরাসরি মনসুরের বাড়িতে গেলেন। মনসুর তাকে জড়িয়ে ধরল, যেন সে পরম বন্ধুর ফেরার প্রতীক্ষায় ছিল। কিন্তু সব নাটকের পেছনের পর্দা তখনই উঠল যখন আবদুল্লাহ তার আমানত চাইলেন। মনসুর অবিকল সেই থলিটিই তার হাতে তুলে দিল। আবদুল্লাহ বাড়ি ফিরে আনন্দের সাথে থলিটি খুললেন, কিন্তু থলির ভেতরে হাত দিতেই তার শরীর হিম হয়ে গেল। স্বর্ণের বদলে তার হাত ভরে উঠল কাঁকর আর ধুলোয়। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীটা তার পায়ের নিচ থেকে সরে যাচ্ছে। তিনি চিৎকার করে কাঁদলেন না, বরং শান্তভাবে আবার মনসুরের কাছে ফিরে গেলেন। তিনি বললেন, বন্ধু, হয়তো ভুল করে তুমি অন্য থলি দিয়েছ। মনসুর এবার তার আসল চেহারা দেখালো। সে চিৎকার করে বলল, মিথ্যাবাদী, তুমি আমাকে চোর বানাতে চাও? বাগদাদের লোক জানে মনসুর কত বড় সৎ। তুমি যেভাবে থলি দিয়েছিলে আমি সেভাবেই রেখেছি। দূর হয়ে যাও আমার বাড়ি থেকে। অসহায় আবদুল্লাহ বিচারের আশায় খলিফা হারুনুর রশিদের দরবারে হাজির হলেন। খলিফা সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। কোনো প্রমাণ নেই, কোনো সাক্ষী নেই। খলিফা বললেন, এই মামলা বাগদাদের প্রখ্যাত বিচারক কাজী ইয়াসিন ছাড়া কেউ সমাধান করতে পারবে না। কাজী ইয়াসিন ছিলেন অত্যন্ত শান্ত ও ধীর স্থির মানুষ। তিনি আবদুল্লাহ এবং মনসুর দুজনকে ডেকে পাঠালেন। দরবারে উপস্থিত হাজারো মানুষ রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে। কাজী সাহেব থলিটি হাতে নিলেন। তিনি চামড়াটি শুকলেন, ধুলোগুলো পরীক্ষা করলেন। হঠাৎ তিনি একটি সূক্ষ্ম বিষয় লক্ষ্য করলেন। থলিটির চামড়া পুরনো ও রোদে পোড়া, কিন্তু যে সুতো দিয়ে মুখটি সেলাই করা হয়েছে সেই সুতোটি ছিল একেবারেই মসৃণ এবং তাতে কোনো পুরনো গন্ধ ছিল না।
কাজী সাহেব তখন এক অদ্ভুত কাজ করলেন। তিনি বাগদাদের সব অভিজ্ঞ দর্জিদের ডাকলেন। তিনি তাদের একটি করে ছেঁড়া কাপড় দিলেন এবং বললেন এটি কতদিনের পুরনো তা বলতে হবে। দর্জিরা সবাই সঠিকভাবে উত্তর দিচ্ছিল। শেষে তিনি বিতর্কিত থলিটি দেখালেন। দর্জিরা পরীক্ষা করে বলল, হুজুর, এই সেলাইটি বড়জোর 1 মাস আগের, কারণ এটি রেশমি সুতো দিয়ে করা, যা বাগদাদের বাজারে মাত্র কয়েক মাস আগে এসেছে। কাজী সাহেব তখন হুঙ্কার দিয়ে বললেন, মনসুর, এই সুতো কি 1.5 মাস আগে ছিল? যখন আব্দুল্লাহ হজে গিয়েছিল তখন তো এই ধরনের সুতোর নামও কেউ জানত না, তবে এই সেলাই এলো কোথা থেকে? মনসুর কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল তার সব চালাকি শেষ। কাজী সাহেবের নির্দেশে সেই তরুণ দর্জিকে খুঁজে বের করা হলো, যে এই সেলাইটি করেছিল। তরুণটি স্বীকার করল যে মনসুর তাকে বিপুল টাকার বিনিময়ে গোপনীয়তা রক্ষার কথা বলে এই কাজটি করিয়েছিল। খলিফার দরবারে আনন্দের জোয়ার বয়ে গেল। মনসুরকে বন্দী করা হলো এবং আব্দুল্লাহকে তার 1000 স্বর্ণমুদ্রা সসম্মানে ফিরিয়ে দেওয়া হলো। খলিফা হারুনুর রশিদ কাজী ইয়াসিনের প্রজ্ঞায় মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করলেন। এই গল্পটি আজও আমাদের মনে করিয়ে দেয় যে অন্ধকারের কোনো কাজই চিরকাল ঢাকা থাকে না। আমানতের খেয়ানতকারীকে আল্লাহ দুনিয়াতেই লাঞ্ছিত করেন। সততা আর ধৈর্য থাকলে সত্যের আলো বিচ্ছুরিত হবেই।